আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন সিও স্টকে। ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিভিন্ন বিষয়ে আমরা এই অনুষ্ঠানে বিশ্লেষণ করে থাকি। আজকে মূলত অর্থনৈতিক কয়েকটা সূচক নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা জানি যে সাম্প্রতিক সরকারের একটা বড় সিদ্ধান্ত এসেছে, সঞ্চয়পত্রের সুদ হার বিভিন্ন মেয়াদ ভেদে 2% পর্যন্ত কমানো হয়েছে। নিঃসন্দেহে এই সিদ্ধান্তটা কতটা যৌক্তিক এবং অযৌক্তিক এর পেছনে আলোচনা পর্যালোচনার দাবি রাখে। কারণ আমরা জানি যে সরকার প্রতি বছরই বিপুল টাকা এই সঞ্চয়পত্র থেকে সংগ্রহ করে তার পেছনে বড় একটা ব্যয় টানতে হচ্ছে। অন্যদিকে আমরা যদি ব্যাংকের সুদ হার দেখি, দীর্ঘদিন ধরেই সেটা ইনফ্লেশনের নিচে। সুতরাং যারা এই দুই ব্যবস্থার উপর নির্ভরশীল বা যাদের আয় নির্ভরশীল, তারা কিভাবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারেরই বা কতটুকু লাভ হচ্ছে, সে বিষয়টি পর্যালোচনা করার জন্য আমাদের সাথে আছেন ডক্টর জাহিদ হোসেন, অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আমাদের এই আয়োজনে। আমি শুরুতে যেটা বলছিলাম যে এই সিদ্ধান্তের ফলে সরকারের কতটুকু লাভ হচ্ছে আর যারা এর উপর নির্ভরশীল তারা কতটুকু লোকসানের মুখে পড়ছেন, আপনার বিশ্লেষণ কি বলে? এখানে একটু প্রেক্ষাপটটা পরিষ্কার করা দরকার, কারণ সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে বড় যে যুক্তিটা, সেটা হলো বাজেটে সুদের ব্যয়ের বোঝাটা কমানো। আপনারা জানেন যে বাজেটের যে মোট চলতি ব্যয় আছে, তার প্রতি 5 টাকায় 1 টাকা কিন্তু সুদের খরচ দিতে হয়, প্রায় 20% বেশি। জি। এবং এই যে মোট সুদের ব্যয়, সেটার সিংহভাগ সঞ্চয়পত্রের কারণে। গত 2 বছরে আপনার সঞ্চয়পত্রের খাতে সুদের ব্যয় প্রায় 11,000 কোটি টাকা বেড়েছে। কাজেই এই সুদের বোঝাটা কমানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। জি। এখন প্রশ্ন ছিল যে এটা কিভাবে কমানো হবে? আপনারা জানেন যে গত 6 বছরে সঞ্চয়পত্রের সুদের হারে কোনো ধরনের পরিবর্তন করা হয়নি। সঞ্চয়পত্রের সুদের ব্যয়টা কমবে, কিন্তু কবে কমবে? এটা কিন্তু এই বছর খুব একটা কমবে না। জি। কারণ এই যে নতুন সুদের হার, এটা তো প্রয়োগ হবে যারা নবায়ন করছেন বা নতুন কিনছেন সঞ্চয়পত্র, সেটার উপরে। এবং এই সুদের হার যদি বিদ্যমান থাকে, তাহলে আগামী অর্থ বছরে এবং তারপরে আমরা এর হয়তো একটা ইমপ্যাক্ট দেখতে পাবো। কাজে এখানে যাদের উপর ইমপ্যাক্টটা পড়ছে, সেটা হলো মধ্যবিত্ত যারা শহরে বাস করেন এবং উচ্চবিত্তরা যারা এই ধরনের 15 লাখ টাকা 30 লাখ টাকার বেশি সঞ্চয় করার মতো সক্ষমতা রাখেন তাদের উপরে। স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে কিন্তু এইখানে এই যে হারের পরিবর্তনটা আনা হয়েছে, আপনার কি মনে হয় যে এই যে সরকারের স্বাস্থ্য খাতের চেয়েও বেশি বাজেট বা বেশি অ্যালোকেশন যে সুদ পরিশোধ, এখানে কি বড় ধরনের কোনো ইম্প্যাক্ট পড়বে বলে মনে হয় আপনার? সেটা আমার মনে হয় না। কারণ যেই মাত্রায় কমানো হয়েছে, এটা কিন্তু প্রয়োজনের তুলনায় আমার ব্যক্তিগত মত হলো অনেক কম। জি। যে আপনি ধরেন খুব বেশি যেটা কমেছে সেটা হলো 1 পার্সেন্টেজ পয়েন্ট। জি। তারপরেও বর্তমানে যে সঞ্চয়ের হার সঞ্চয়পত্রে ইভেন এই 15 লাখ টাকা 30 লাখ টাকার উপরে, সেগুলি কিন্তু 8-9, ইভেন পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 10% মতো। জি। কাজে সেখানে তো স্টিল আপনাকে প্রচুর ব্যয় করতে হবে। এবং ক্ষুদ্র সঞ্চয়কারীদের হারে তো আর কোন রকম মানে এখানে কোনো কমানো হয়নি। কাজে সেক্ষেত্রে তো আপনার ব্যয় কমবে না। কাজেই কিছু ইমপ্যাক্ট হবে না যে তা না, কিন্তু খুব মোটা দাগে যে একটা ইমপ্যাক্ট হবে, এইটা এটা আশা করাটা বাস্তবসম্মত হবে না। স্যার, দীর্ঘদিন ধরেই কিন্তু এইটা মানে সমালোচনার জন্ম দিয়েছিল যে সঞ্চয়পত্র থেকে সরকার চড়া সুদে এত ঋণ কেন নিচ্ছে। তো এইটার প্রেক্ষিতে যদি আমরা এই সিদ্ধান্তটা দেখি, যদি খুব বেশি ইম্প্যাক্ট না পড়ে, তাহলে এই সিদ্ধান্তটা যৌক্তিক মনে করেন কিনা? না, সিদ্ধান্তটা যৌক্তিক। এ নিয়ে কোনো দ্বিমতের অ্যা অ্যা জায়গা নাই। কারণ রেটটা তো কমানো অনেকদিন থেকে ওভারডিউ হয়ে আছে। জি। কিন্তু এখন কথা হলো যে এটা আরো বেশি কমানো যেত কিনা? বা যেই প্রক্রিয়ায় আমরা রেট গুলো পরিবর্তন করি, সেই প্রক্রিয়াকে সংস্কার করা যেত কিনা? কারণ আপনি যেই কথাটা বলছেন যে সমালোচনার কথা, জি। আপনি দেখবেন যে সঞ্চয়পত্রের উপরে যদি সুদের হার বাড়ানো হয়, তাহলেও সমালোচনা হয়। কমালে তাহলেও সমালোচনা হয়। জি। সেটা কেন হয়? কারণ সেটাকে দেখা হয় একটা প্রশাসনিক সিদ্ধান্ত হিসাবে। আপনাকে আমি একটা উদাহরণ দেই। এই যে ধরেন গত 1 বছরে
5 বছর মেয়াদী বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড যেটা আছে, সেখানে সুদের হার 8% বেশি ছিল 1 বছর আগে। সেইটা কমে 4%-এর মধ্যে চলে এসছে 1 বছরের মধ্যে। জি, এইটা নিয়ে কি আপনারা কেউ স্টোরি করেছেন? কেন স্টোরি করেন নাই? কারণ এটাকে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত হিসাবে দেখা হয়নি। এটা হয়েছে বাজারে চাহিদা এবং যোগানের ভারসাম্যের পরিবর্তনের ভিত্তিতে। কাজেই এই সঞ্চয়পত্রের সুদের হারটাও যদি আমরা বাজার ভিত্তিক কোনো সুদের হার, সেটা ট্রেজারি বিল হোক বা আপনার ফিক্সড ডিপোজিট রেট হোক, একই মেয়াদের সঞ্চয়পত্র, কম্পারেবল মেয়াদের ফিক্সড ডিপোজিট বা ট্রেজারি বিলের সাথে যদি যুক্ত করা হতো, যেটা জি। ভারত করেছে, তাহলে কিন্তু এটা পরিবর্তন, এই বাজারে ট্রেজারি বিল রেট পরিবর্তিত হচ্ছে বা ফিক্সড ডিপোজিট রেট বদলাচ্ছে, ওঠানামা করছে, সেই সাথে সঞ্চয়পত্রের হারও ওঠানামা করবে। এই নিয়ে কিন্তু আর তেমন কোনো প্রশ্ন করার সুযোগ থাকার সুযোগ থাকতো না। আছে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই সুযোগটা কতখানি? কারণ আমরা জানি যে এখানে একেবারে গরিব মানুষ থেকে শুরু করে মোটামুটি মধ্যবিত্ত, উচ্চবিত্তদেরও একটা সম্পৃক্ততা রয়েছে। দ্বিতীয়ত স্যার, আমরা যদি ব্যাংক ব্যবস্থার দিকে দেখি, দীর্ঘদিন ধরেই ইনফ্লেশনের নিচে কিন্তু এখন ইন্টারেস্ট রেট। সুতরাং সব দিক দিয়ে মেলালে এইটা কিভাবে আসলে সমাধানের জায়গায় পৌঁছাবে? না, এখানে ২ টা বিষয়। একটা হলো যে বাজারের সাথে লিংক করার মানে এই না যে সঞ্চয়পত্রে যে ভর্তুকিটা দেয়া হচ্ছে সুদের উপর, সেই ভর্তুকিটা সম্পূর্ণ উঠিয়ে দিতে হবে। লিংক করার উদ্দেশ্য হচ্ছে এই সিদ্ধান্তটাকে ডিপলিটিসাইজ করা, বিরাজনীতিকরণ করা। কারণ আপনাকে তো গতকালও অর্থমন্ত্রী বলেছেন যে সঞ্চয়পত্রে বর্তমানে যে সুদের হার আছে, এটা বাড়তেও পারে, কমতেও পারে। এটা জি, যে ফিক্স থাকবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই। এটা যৌক্তিক কথা। কিন্তু কথা হলো, এটা যদি প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে হয়, তাহলে আমরা অতীতে যেটা দেখেছি, সময় মতো সেই সিদ্ধান্তটা আসে না। আবার সিদ্ধান্ত যেটা আসে, আপনি যাই করেন না কেন একটা সমালোচনার মুখে পড়েন। কাজে এখন ধরেন আপনি এটা বাজারের সাথে যদি লিংক করেন, ফিক্সড ডিপোজিট রেট বা ট্রেজারি বিল রেটের সাথে, আপনাকে যে একটা 1 to 1 ট্রেজারি বিল ১ বছর মেয়াদি টি বিলের রেট যদি 5% হয়, ১ বছর মেয়াদি সঞ্চয়পত্রের রেট যে 5% হবে তা কিন্তু না। জি। আপনি মাঝখানে একটা প্রিমিয়াম রেখে দিতে পারেন যে ডিফারেন্সটা 2% থাকবে বা 3% থাকবে, যেটা ভর্তুকি। কিন্তু এই ডিফারেন্সটা কনস্ট্যান্ট রেখে আপনার বেসটা যদি ওঠানামা করে, সেইটার সাথে, সাথে আমার এই রেটটাও ওঠানামা করবে। ওইটুকু ফ্লেক্সিবিলিটি আপনাকে এখানে নিশ্চিত করতে হবে। এটা যে ধরেন বাংলাদেশ ব্যাংক যখন আপনি যদি টি-বিলের সাথে এটা যুক্ত করেন, বাংলাদেশ ব্যাংকের প্রতি অকশনের সাথে যে এটাকে অ্যাডজাস্ট করতে হবে তা না। ভারতে যেটা করছে, তারা কোয়ার্টারলি বেসিস এ একটা রিভিউ করে জি। এবং প্রতি প্রান্তিকে ওটার একটা অ্যাডজাস্টমেন্ট হয়। অটোমেটিক্যালি হয়, কিন্তু প্রতিদিন বা প্রতি মাসে হয় না, প্রতি প্রান্তিকে হয়। তো ওই ধরনের একটা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট মেকানিজম এর মধ্যে যাওয়া, যাতে করে এটাকে একটা অর্থনৈতিক সিদ্ধান্ত হিসেবেই বিবেচনা করা হয়। এটার স্যার, মধ্যে আর আরেকটা বিষয় আমরা দেখলাম যে যখন থেকেই ব্যাংকের সুদ হার সিঙ্গেল ডিজিটে নেমে আসলো, সঞ্চয়পত্রের বিক্রিটা হু হু করে বাড়লো। সঙ্গত কারণেই এটা বাড়ার কথা। এখানে আসলে সরকারের যেই বাজেটে ঋণ নেওয়ার টার্গেটটা এবং বাজার অর্থনীতির যে চরিত্রতা, এইটা আসলে কিভাবে ম্যানেজ করা সম্ভব? এখন সরকার চাইলেই তো এই বিক্রিটা বন্ধ করে দিতে পারে না। তাহলে সরকারের এই বাজেটারি চাপটা কমানোর উপায়টা কি? এখানে যেটা অন ট্যাপ পলিসি আছে যে আপনি চাহিদা মাত্র কিনতে পারবেন আপনি যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করেন, সেই পলিসিটার সংস্কার লাগবে। কিন্তু আপনি যদি এটাকে বাজারের সাথে লিংক করেন, তাহলে কিন্তু চাহিদার ওঠানামাও বাজারের সাথে লিঙ্কড হয়ে যাবে। কাজে সেই ক্ষেত্রে কিন্তু ওই সমস্যাটাও কিছুটা নিরসন হবে। যে আপনি অপ্রয়োজনীয়ভাবে টাকা নিতে বাধ্য হচ্ছেন উচ্চ জি। সুদে। কারণ এটা অন ট্যাপ আছে এবং মার্কেট ডিমান্ড বাড়লে এইটার সুদের উপর কোনো রকম প্রভাব পড়ছে না। বা মার্কেট ডিমান্ড কমলে এটা সুদের উপর কোনো প্রভাব পড়ছে না। কাজে সেই হিসাবে ওইজন্যেই মার্কেটের সাথে এটা লিংক করা, যাতে চাহিদা এবং সরবরাহের একটা ভারসাম্য আপনার অর্জন কাছে করা সম্ভব এখনকার হয়। যেই সিচুয়েশনটা আমরা দেখি যে ২-৩% আমরা ব্যাংকে রাখলে পাই, বিপরীতে ৯-১০% পর্যন্ত সঞ্চয় এই গ্যাপটাকে আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা, এবং এই গ্যাপটা যদি যৌক্তিক মনে না হয়, কমানোর উপায়টা কোথায়? এই গ্যাপটা খুব বেশি। কারণ এই গ্যাপটা যদি
ঝুঁকির ভিত্তিতে হতো, তাইলে হয়তো আপনি বলতে পারতেন গ্যাপটা যৌক্তিক। বরং ব্যাপারটা তো উল্টো। আপনার সঞ্চয়পত্রের ঝুঁকি যেহেতু এটা 100% সরকারি গ্যারান্টি আছে, সরকারই তো টাকাটা নিচ্ছে। কাজেই এখানে তো আর কোনো ক্রেডিট ডিফল্ট রিস্ক বলতে তো কিছু নাই। কারণ না। বাংলাদেশ সরকারের আপনি অতীত দেখেন, কোন ধরনের ডিফল্টের অতীতে তো কোনো প্রিসিডেন্স নাই। কাজেই যেখানে রিস্কটা শূন্য, সেখানে তো রিটার্নটাও কম হওয়ার কথা। জি, আপনি শেয়ার মার্কেটে যদি করেন, সেখানে ডিভিডেন্ডের আপনি 10-12% যদি ডিভিডেন্ড প্লাস ক্যাপিটাল গেইন রেট অফ রিটার্ন পান, সেখানেও তো একটা বড় ঝুঁকি নিয়ে আপনাকে বিনিয়োগ করতে জি, হচ্ছে। কাজে ঝুঁকির সাথে রিটার্নের একটা পজিটিভ রিলেশনশিপ প্রতিটা ফাইন্যান্সিয়াল মার্কেটেই আছে। কিন্তু সঞ্চয়পত্রে আমরা যে কি দেখছি, সেখানে ঝুঁকি একেবারেই নাই, অথচ রেটটা খুবই হাই। জি, কাজে এখানে তো আর মানে যুক্তি যদি আপনি খুঁজতে চান, যুক্তিটা কোথায়? একটাই যুক্তি হচ্ছে যে এই রেটটা হাই রাখার অর্থ হচ্ছে আমরা দরিদ্র মানুষ বা প্রান্তিক পরিবার, তাদের আয়ে একটা স্থিতিশীলতা আনার জন্য এই সঞ্চয়পত্রে ভর্তুকি দিচ্ছি। জি। সেক্ষেত্রে তো আপনার টার্গেটিংটা ঠিক থাকতে হবে। রাইট। কিন্তু আপনার আমরা মোট দেখছি যে সেখানে হ্যাঁ, আমরা শেষ দিকে চলে এসেছি। যদি একটু এই করোনার পরবর্তী অর্থনৈতিক গতি প্রকৃতি বিশ্লেষণ করতে চাই, আপনার দৃষ্টিতে এটা আসলে কেমন এবং কিভাবে রিকভারটা হচ্ছে? এখানে আমরা বিভিন্ন সংস্থার বিভিন্ন ধরনের সংখ্যা দেখেছি। বিশ্বব্যাংকের সংখ্যা আছে, সরকারের টার্গেট আছে ৭.২, এডিবি বলেছে ৬.৮, বিশ্বব্যাংক ২-৩ মাস আগে বলেছিল ৫ বা তার চেয়ে একটু বেশি হতে পারে। কিন্তু এখন ইকোনমিতে একটা রিকভারি যে চলছে, সেটা আমরা গত প্রায় ৬ মাস ধরে এর কিছু লক্ষণ দেখছি। কিন্তু এই গত ২ মাসে আপনার দুটো এই সূচক কিছু অশনি সংকেত সেখানে আছে। একটা হলো এক্সপোর্টের ক্ষেত্রে আমরা জুলাই আগস্ট মাসের যে সংখ্যাটা দেখেছি, সেটা গত বছরের জুলাই আগস্ট মাসের চেয়ে কিছুটা কম। মানে কোনো গ্রোথ নাই। আবার রেমিটেন্স এর ক্ষেত্রে আমরা গত বছর যেভাবে রেমিটেন্স এর ঊর্ধ্বগতি দেখেছি, এখন সেখানে একটা বড় ধরনের ভাটা পড়েছে। ১ম ২ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯% রেমিটেন্স কমে গেছে। এখন অর্থনীতিতে ধরেন করোনার জন্য যে ধসটা নেমেছিল, সেটার দুটো বড় কারণ ছিল। একটা হলো এক্সপোর্টের ধস, আর দ্বিতীয় ছিল বিনিয়োগের ধস। জি, কাজেই সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমরা এই যে ৩.৫% গ্রোথ হলো অর্থবছর ২০ এ। তারপরে কিছুটা বিবিএস এর সংখ্যা বলছে ৫% এর বেশি হয়েছে। এখন যদি রিকভারিটা একটা সাস্টেইন রিকভারির দিকে অর্থনীতিকে নিতে হয়, তাহলে কিন্তু আমাদের এই যে চালিকা শক্তি, যে দুটো বড় চাকা অর্থনীতির, এক্সপোর্ট এবং ব্যক্তি খাতের বিনিয়োগ ব্যয়, এবং তৃতীয় যেটা সবচেয়ে বড় জিডিপির খাত, জি, ভোক্তা ব্যয়, এই ৩ টা জায়গায় আপনাকে গতিশীলতা ফিরে আসতে হবে। তো ১ম ২ খাতে তো আপনার রেমিটেন্স, যেটা ভোক্তা ব্যয়ের পেছনে একটা বড় উপাদান হিসেবে জি, কাজ করে, সেখানে আমরা একটা স্লো ডাউন দেখছি। এক্সপোর্ট হয়তো আগামীতে কিছু ১ম ২ মাসের তুলনায় ভালো করবে। তবে ইউরোপিয়ান মার্কেটে আমাদের পারফরম্যান্স, ইউরোপিয়ান ইকোনমির দুর্বলতা একটা কারণ হতে পারে, কিন্তু সেটা মনে হয় পুরোপুরি ব্যাখ্যা না। জি, সেজন্যে যেটা উদ্বেগ আছে, সেটা হচ্ছে ইউরোপিয়ান মার্কেটে ভিয়েতনাম এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার পর যে নতুন সুবিধাগুলো পাচ্ছে, শুল্কবিহীন প্রবেশ অধিকার, যেটা আগে ছিল না, এবং আফ্রিকান দেশগুলো যে সুবিধাগুলি পাচ্ছে, সেখানে আমরা প্রতিযোগিতায় কিছুটা মার পিছিয়ে খাচ্ছি পড়ছি। কিনা। জি, কারণ সেটা যদি হয়ে থাকে, তাহলে ইকোনমি রিকভার করলেও আমাদের এক্সপোর্টটা ঠিক একইভাবে রিকভার করবে না। কাজে এখন মানে মোটা দাগে যেটা বলতে হয় যে, ইকোনমিতে আমরা যদি করোনার আগের মতো প্রবৃদ্ধি দেখতে চাই, ফিরে পেতে চাই, জি, তাহলে ব্যক্তি খাতে বিনিয়োগ, ভোক্তা ব্যয় এবং এক্সপোর্ট, এই ৩ জায়গায় আমাদের আরো এখন পর্যন্ত বেশি। যা দেখেছি তার চেয়ে আরো অনেক ভালো করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে আজকে এখানে শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই পরবর্তীতে আরো অন্য বিষয় নিয়ে আপনার সাথে আমরা আলোচনার সুযোগ পাবো। দর্শকের সাথে শেষ করতে হচ্ছে আজকের সিও স্টক। ভালো থাকবেন সবাই।